নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী হীরালাল দাশগুপ্তের লেখা একটি শিকার কাহিনী, বাঘের জঙ্গলে। আজকের ৭ম পর্ব। ডিসেম্বরের শীত জর্জর রাত। পাহাড়ের নিচে একখানি নামমাত্র চালা। চালার নিচে শীতে হাত পা গুটিয়ে পড়ে আছি। একপাশে গোটা কয়েক বন্দুক আর রাইফেল, কয়েকটা গোলাগুলির ভারী থলে আর কার্ট্রিজ বেল্ট। আগের রাতটা কেটেছে সম্পূর্ণ নিদ্রাহীন। শৃঙ্গী পাহাড়ের আশেপাশে বাঘের চলাচলের পথ। রাত্রে শিকার হয়নি। একটা বড় ধাবমান ভালুক চোখে পড়েছিল। এক শিকারী অনর্থক একটা ফায়ারও করেছিল। ভালুকটা অবাক হয়ে হয়তো আমাদের দিকে একবার তাকিয়েছিল, এইমাত্র। আজও সমস্ত দিন কেটেছে অরণ্য পর্যটনে। বিটিংও হয়েছে। একটা জানোয়ারও দেখতে পায়নি। যারা জঙ্গল পিটিয়েছে, হিংস্র জন্তুর ভয়ে তারা পাহাড়ের গহ্বরের দিকটা ছেড়ে দিয়েছে। একাকী শুয়ে সেই গানটার কথাই ভাবছিলাম। কি পাইনি তার হিসাব মিলাতে মন মোর নহে রাজি। কিছু পাইনি সে কথা মিথ্যা। নিঃশব্দে মাচায় বসে পল্লব ঘন অরণ্যের অপূর্ব রূপসুধা পান করেছি। পেয়েছি দূরান্তরের স্নিগ্ধ হাওয়ার বীজন। অন্তরে পুলক জাগিয়েছে সুদূরের পরশ। যা খুঁজছি বলে মনে হচ্ছে, তাকে পেলেই কি এ খোঁজা ফুরিয়ে যাবে কে জানে। চালার নিচে শুয়ে তমসাচ্ছন্ন পাহাড়ের দিকে তাকিয়ে আছি। পাহাড়ময় অরণ্য অন্ধকারে একাকার হয়ে আছে। মনে হচ্ছিল ওই পাহাড় আমাকেই তাকিয়ে দেখছে। কি তার প্রশ্ন জানি না। চিন্তাসূত্র ছিন্ন হয়েছে। মনে পড়ছে সেও তেমনি ছিদ্রহীন রজনী। জঙ্গল কেটে যে সংকীর্ণ রাস্তাটা দিনের আলোয় তৈরি হয়েছিল, সেই প্রস্তরাকীর্ণ দুর্গম পথে আমার মোটর বেরিয়েছে শিকার সন্ধানে। ভরসা ছিল বাঘ পেলে মোটরের লোকসান সইবে। সেদিন বাঘের সাড়া পেয়েছিলাম। তার ক্রুদ্ধ গর্জন শুনেছি, সশরীরে সাক্ষাৎ পাইনি। আমার সে ক্ষোভ আজও মেটেনি। সহসা খেয়াল হলো, এ পাহাড়ে ম্যানিটার নাই তো। এ জঙ্গলে সে বাঘের আতঙ্কের কথা তো ভুলেই গিয়েছিলাম। সে বাঘ ম্যানিটার কি করে হলো তাও মনে পড়েছে। একবার মানুষ খেয়ে বাঘ হয় ম্যানিটার। শিকারের সে এক করুণ কাহিনী। উচ্চ রাজকর্মচারী মোষ বেঁধে মাচায় বসেছেন। মাচায় বসলেই কি বাঘ আসে? বাঘগুলিও শেয়ানা হয়েছে। কত শিকারীর মাচায় কেটে যায় ব্যর্থ রাত। ৩-৪টা মোষ বাঁধা হয় জঙ্গলের বিভিন্ন অংশে। যে মাচায় শিকারী, সেখানে বাঘ আসে না। মোষ মারা পড়ে যেখানে শিকারী নাই। কিন্তু সেদিন রাজপুরুষের বরাত ভালো। একটা বড় জানোয়ার এগিয়ে আসছে কিলের দিকে। গাছের নিচে একটা গোলমেলে কি হয়ে গেল। টর্চের আলো, রাইফেলের দুটো আওয়াজ, বাঘের গর্জন। এক মুহূর্তের ব্যাপার। অরণ্য আবার নিস্তব্ধ। বাঘ নিশ্চয়ই মারা পড়েছে। কিন্তু এই রাত্রে মাচা থেকে নামা যায় না। শিকারী নেমে এলেন পরদিন সকালে, লোকজনের কোলাহলে। কিন্তু বাঘের চিহ্নমাত্রও নাই। অদূরে একটা ঝোপের কাছে খানিকটা রক্ত। বাঘ বের করা চাই, ৫০ টাকা বকশিস। সকলে পরস্পরের মুখের দিকে তাকিয়ে আছে। এরা ১২ মাস বাঘের সঙ্গেই ঘর করে। ৫০ টাকার লোভও কম নয়। এত টাকা একসঙ্গে এরা জীবনেও দেখেনি। এরা জঙ্গলের ভিতরে ২ পা এগিয়ে যেতেই একটা ভীষণ কাণ্ড ঘটে গেল। একটা ক্রুদ্ধ বাঘের গর্জন, একটা আর্তনাদ, একটা ভারী জিনিস পতনের শব্দ। লোকজন কে কোথায় পালিয়ে গেল। ফিরে এসে সভয়ে দেখতে পেলে ২টি রক্তাক্ত দেহ। একটিকে বোধহয় মুখে করে ছুঁড়ে ফেলেছে। বাঘ নিরুদ্দেশ। তারপর সে অঞ্চলে আতঙ্কের আর রোদনের অবধি নাই। রঘুয়ার ছাতাটা পড়ে আছে। রঘুয়াকে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন পরে লক্ষ্মিয়া বিলকুল গায়েব।
রাম সখিয়ার কাঠের বোঝাটা আছে, কিন্তু সেদিন থেকে তারির আড্ডায় তার উচ্চ কণ্ঠ আর শোনা যায়নি। 10-12 ক্রোশ পরিধির ভিতরে বাঘের মানুষ ধরার আতঙ্ক। ভীত ত্রস্ত পল্লীবাসীরা বাঘ মারার জন্য কালেক্টর সাহেবের কাছে আবেদন জানালে কালেক্টর সাহেব বললেন, যার হঠকারিতার ফলে এই বাঘ ম্যান ইটারে পরিণত হয়েছে, বাঘ মারার সম্পূর্ণ ব্যয় বহন করতে হবে তাকে। এদিকে টেকারির রাজা সব বৃত্তান্ত শুনে বাঘ শিকারে এলেন। 2 সহস্রাধিক বিটার নিযুক্ত করে বাঘের সম্ভাবিত আবাসস্থান ঘিরে ফেলা হলো। এরপরের ঘটনা অতি সংক্ষিপ্ত। যথাসময়ে বাঘ দেখা গেলে 2 বার রাইফেলের আওয়াজ হলো। বিটাররা বয়ে আনলে এক কঙ্কালসার বাঘ। গুলির জখম বিষাক্ত ঘায়ে পরিণত হয়েছিল। মানুষ ছাড়া কোনো জানোয়ার ধরে খাওয়ার শক্তি বাঘের ছিল না। আবার চিন্তাসূত্র ছিঁড়ে গেল। হঠাৎ মনে হলো, এক সাপত সংকুল অরণ্য সান্নিধ্যে অন্ধকারে আমি একাকী। অভ্যাসবশে রাইফেল ও বন্দুকে গুলি পুড়ে নিয়ে কোলের ওপরে রেখে দিলাম। সঙ্গীদের কোনোই সাড়া নেই। আমাদের ক্যাম্প 3 মাইল দূরে। দিনের পর্যটনের পরে তারা ক্যাম্পে আহারের জন্য ফিরে গেছেন। আহার আনতে আবার শুরু হবে আমাদের নৈশ অভিযান। আমার জন্য তারা খাবার নিয়ে আসবেন। দিনের বেলা বাঘের আনাগোনার স্থান জেনে নিয়েছি। অরণ্য ঘেরা একটা অর্ধশুষ্ক পুকুর। এই পুকুরের কাদামাটির সর্বত্র জানোয়ারের পদচিহ্নের নামাবলী, বাঘের পাঞ্জা। এখানে সম্বর, বন্যবরাহ, ভালুক জল খেতে আসে। বাঘ নিঃশব্দ চরণে এদের পিছু নেয়। এই পুকুরের ধারে একটি মাচা তৈরি করার আদেশ দেওয়া হয়েছে। খুদ পিপাসায় দেহ শ্রান্ত, নিদ্রার অভাবে চোখ জ্বালা করছে। এই অরণ্য প্রান্তরে শীতের দৌরাত্ম্যও কম নয়। হয়তো একটু ঘুমিয়ে পড়েছি। পরিচিত সুরের আহ্বানে ঘুম ভেঙে গেছে। উঠুন, দেখুন না কেমন খাবার এনেছি। এই যে ফ্লাস্কে চা, পেয়ালাও আছে, বেশ একটু খান দেখিনি। এদের বিলম্বের জন্য মনে মনে চটেছিলাম, কিন্তু টর্চের আলোকে প্রিয় বন্ধুর হাতে ধুমায়িত চা দেখে অভিমান ভুলে গেছি। এখান থেকে অনেকটা দূরে একটি মাত্র মাচা তৈরি হয়েছে। সেখানে কে বসবে? আমরা যে অনেক। আলোচনার পরে সে গৌরব আমাকেই দেওয়া হলো। অন্য শিকারীরা এখন চালার কাছেই ফসলের ক্ষেতের আশেপাশে গাছের শাখায় বসে হরিণের আশায় রাত কাটাবে। একজন গ্রাম্য লোক সঙ্গে নিয়ে মাচার দিকে রওনা হলাম। দীর্ঘ বন্ধুর পথ, পাহাড়ের গা ঘেঁষে পায়ে চলার সংকীর্ণ রাস্তাটা ধরে এগোচ্ছি। কনকনে শীতের হাওয়া, গরম কোট, ফ্লানেল, ওভারকোট, কম্বল, রাইফেল, বন্দুক, ভারী গোলাগুলির বোঝা, জলের কেরিয়ার, 2টো টর্চ। এত বোঝা বয়ে টর্চ ফেলে রাস্তা চলা সুগম নহে। আর টর্চ দিয়ে জানোয়ারদের ভরকে দেওয়াও চলবে না। তাই নিঃশব্দে পা টিপে এগিয়ে চলেছি। প্রতি পদক্ষেপে এই প্রস্তরাকীর্ণ পথে হোঁচট খাওয়ার ভয়। সামনের বিচ্ছিন্ন পাহাড়টা পেরিয়ে যেতে হবে। সন্তর্পণে ওপরে উঠছি। হঠাৎ ভারী বোঝাসহ সঙ্গী আমাকে প্রায় চেপে ধরেছে। থমকে গেলাম। ব্যাপার কি? জবাবের প্রয়োজন হলো না। একসঙ্গে অনেকগুলো জানোয়ারের পদধ্বনি শোনা গেল। বোধহয় ভয় পেয়ে জঙ্গলের ভিতর দিয়ে পালাচ্ছে। বন্যবরাহ হবে। নিমেষে শিকারের আবহাওয়া জেগেছে, কিন্তু সে নিরর্থক। বন্দুকে গুলি পোড়া নেই। একবার জানোয়ারের পায়ের শব্দ আমাদের অতি নিকটেই শোনা গেল। খুব সম্ভব ওদের বাঘেই তাড়া করেছে। আমাদের পায়ের শব্দে ভয় পেয়ে পালালে আমাদেরই দিকে ছুটে আসত না। কিন্তু এত জল্পনাও নিষ্ফল। নিঃশব্দে অনুসরণ করে যে দুর্জয় অরণ্যচারী এতগুলো বন্যবরাহকে প্রাণ ভয়ে আতঙ্কিত করেছে, এই অন্ধকারে তার সঙ্গে ডুয়েল লড়া যায় না। খানিক চুপ করে থেকে আবার এগিয়ে চলেছি। শ্রান্ত আঁখি দুটি চোখের কোটর থেকে ঠিকরে বেরুচ্ছে। যাকে দেখি না তারই সন্ধানে। কিন্তু এই বোঝা বয়ে ভরা বন্দুক নিয়ে চলারও বিশেষ অর্থ নাই। মাচা দেখে বিরক্তির আর সীমা ছিল না। এই মাচা, এখানেই বাঘের পথ চেয়ে রাত কাটাতে হবে। মাচাটি মাত্র 4 ফুট উঁচু। সেই পুকুরের পূব দিকের উঁচু পাটটার সমতল জমিতে একটা কাটা গাছের শিকড় থেকে কয়েকটা ফোর বেরিয়েছে। এরই ভিতরে
বাঁশপুতে এই অপূর্ব মাচাটি তৈরি। কচি পাতায় আমাদের জন্য যৎসামান্য আচ্ছাদন তৈরি করেছে। মাচায় বসে সম্মুখে পশ্চিম দিকে সেই পুকুর, পেছনে সমতল ভূমি পাহাড়ে মিশে গেছে, তাতে দুই চারিটা বনকুলের ঝাড়, উত্তরে ঝোপঝাড়, সেও পাহাড়ে মিশেছে। পুকুরের পশ্চিমে দুর্গম অরণ্য। চুপি চুপি সঙ্গীকে জিজ্ঞাসা করলাম, এই মাচায় বসে জানোয়ারের হাত থেকে বাঁচব? ভালুক উঠে আসবে না? সঙ্গী বললে, মাচায় ওঠার দরকার নেই, বাঘ ভালুক নিচে থেকেই আমাদের পেরে ফেলবে। ছি ছি, মাচাটা দিনের ভাগে দেখা হয়নি। কিন্তু যে দিনের ঘটনা বলছি, সেদিন উৎসাহের আতিশয্য থাকলেও অভিজ্ঞতার বালাই আমাদের ছিল না। মাচাটি জীর্ণ, তাতে বিছানো ডালপালা উঁচু নিচু। কম্বল বিছিয়ে দুজনে সভয়ে সেই সংকীর্ণ আসনে বসেছি। সিগারেট চলবে না, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উপায় নেই, নড়াচড়া বিপদসংকুল। পাথর মূর্তির মতো জেগে থাকতে হবে সমস্ত শীতের রাত নিশ্চল নিথর, কিন্তু চেতনা জাগিয়ে রাখতে হবে চোখ ও কানের। মাচায় বসে চতুর্দিকে হিংস্র জানোয়ারের সত্তা অনুভব করছি। সম্মুখে, পশ্চাতে, ডাইনে বাঁয়ে। পশ্চাতে তাকাবার উপায় নাই, একটু নড়াচড়ায় হয়তো মাচা শুদ্ধ বহু নিম্নে গভীর খাদে পড়ে যাব। জানোয়ারের ঘাড় না ভাঙলেও নিচের পাথরের ঘায়ে সে অটুট থাকবে না। পেছনের কথা ভাবাই যাচ্ছে না। পাহাড়ের ঢালু বেয়ে যদি বাঘই নেমে আসে, হয়তোবা ম্যান ইটার, চোখের সামনেই দেখবে আকাঙ্ক্ষিত আহার্য। কিন্তু এ কল্পনার তো সীমা নেই। রাত অনুমান 12টা। চোখ দুটো আর জোর করেও খুলে রাখা যাচ্ছে না। সঙ্গীকে বললাম, তুমি খানিকটা জেগে থাকো, আমি কয়েক মিনিট চোখ বুঝব। তারির যে বোটকা গন্ধ সঙ্গীর মুখ থেকে আসছিল, আমাকেই মাতাল করে তুলেছিল। তার কানের কাছে মুখ এগিয়ে নিতে সেটা আরও দুঃসহ হয়ে উঠল। কিন্তু শিকারে বসে এ নিয়ে মাথা ঘামালে চলবে না। হঠাৎ সঙ্গীর শক্ত আঙুলের চিমটি খেয়ে জেগে উঠেছি। পুকুরের অপর পারে দুটো ভারী জানোয়ার দাঁড়িয়ে আছে। ক্ষণিকের জন্য চঞ্চল হয়েছি, কিন্তু এই অন্ধকারেও ঠাউর করে বুঝে নিলাম ওটা সম্বর। টর্চ দেখাবার ইঙ্গিত করে রাইফেলটা হাতে নিতে ও দুটো অদৃশ্য হয়ে গেল। আর ঘুমোবার উপায় নাই। যেদিকে সম্বর দুটো পালিয়ে গেছে সেই পশ্চিমের অরণ্যমুখ হয়ে তাকিয়ে আছি। মাচার নিচের দিকটায় জলের মধ্যে মাঝে মাঝে ছলছল শব্দ, কখনো আস্তে সন্তর্পণে, কখনো দ্রুত ছুটে যাওয়ার শব্দ। পাতার আড়াল থেকে কিছুই নজরে আসছে না, নড়াচড়ারও জো নাই। দিনের রৌদ্রালোকে অরণ্যের যে শ্যাম শোভা আমাকে আকুল করেছিল, রাতের অন্ধকারে সে মশিলিপ্ত, সবুজের চিহ্নমাত্রও নাই। এমনই কত কি ভাবছি, হঠাৎ পিছনে একটা ভারী জানোয়ারের গভীর নিঃশ্বাস কানে এলো। শব্দটা এগিয়ে আসছে, একটা ফোঁস ফোঁস শব্দের মতো। এই নিতান্তই ভঙ্গুর মাচায় ঘুরে দেখারও উপায় নাই, তা আগেই বলেছি। কোন জানোয়ার? বাঘ নয় তো? যাকে চোখে দেখা যাবে না, যেখানে ফায়ার করারও কোনো সুযোগ নাই, সেখানে কোনো জানোয়ারই তুচ্ছ নয়। নিঃশ্বাসের শব্দ ক্রমেই স্পষ্টতর হচ্ছে। মনে হলো পিছনের বনকুলের ডালপালা ধরে টানাটানি করছে। বলিষ্ঠ বাহুর তাড়না বটে। মনে মনে ভাবছি, দিনের বেলা দেখেছি গাছের কুলগুলিতে পাক ধরেছে, এ ভালুক না হয়ে যায় না। এত গাছে ভালুক! এর চেয়ে বাঘ হলে যে ভালো ছিল। ম্যান ইটার না হলে আমাদের এই পাথর মূর্তি নিরীক্ষণ করে সংশয় নিয়েও আপন গন্তব্যপথে চলে যেত। কিন্তু ভালুকটা মাচাটা ধরে একটু ঠেলে দিলেই যে সাবার। সঙ্গীর হাত ধরে টিপে দিলাম। মাতালটা গভীর নিদ্রায় অচেতন। ও যেমনভাবে বসেছে, পেছনে তাকিয়ে দেখতে পারা ওর পক্ষে সম্ভব। এবার জোরে ওর হাতটা চেপে ধরেছি। সে জেগে আমার দিকে তাকাতেই পেছনের দিকটা দেখিয়ে দিলাম। ওর চোখটা বড় হয়ে উঠেছে। মুখটা হাঁ করতেই বুঝে নিলাম পিছনের জন্তুটা ভালুক। রাইফেলটা একটুখানি তুলে ধরবার চেষ্টা করতেই সে আমার হাত ধরে নিরস্ত্র করল। শ্বাস রোধ করে স্ট্যাচুর মতো বসে আছি। খানিক পরে, কত সময় জানি না, ভালুকটা বনকুলের লুণ্ঠন শেষ করে গাছ কটাকে গোত্রহীন করে অন্তর্ধান করেছে। আবার সামনের দিকে তাকিয়ে আছি।
সংকল্প করেছি দূরে জানোয়ার দেখলেও আর ছেড়ে দেওয়া হবে না। আমাদের পক্ষে হিংস্র জন্তুর নিকট সান্নিধ্যে থ্রিল আছে, বাঁচোয়া নাও থাকতে পারে। হঠাৎ শান্ত রজনীর স্তব্ধতা চিরে একটা বিকট আওয়াজ হলো। এ পরিচিত আওয়াজ, বার্কিং ডিয়ারের। অন্য জানোয়ারকে হুঁশিয়ার করে দিচ্ছে। সঙ্গী জানালে বাঘ দেখতে না পেলে বার্কিং ডিয়ার ডাকে না। বাঘ বেরিয়েছে, বেরিয়েছে তো বটেই, বাঘ শিকারের জন্যই তো এত। সংবাদ শুভ বই কি, কিন্তু সে কোন দিকে? ডাইনে, বাঁয়ে, সম্মুখে কি পশ্চাতে? ভালুকটা মূর্খ জানোয়ার, নিঃশ্বাসের শব্দ লুকোতে জানে না। বনের প্রাণী ভালুকের খাদ্য নয়, তাই তার গতিবিধি কতকটা বেপরোয়া। কোনো জানোয়ার পালিয়ে গেলে ভালুকের কিছু এসে যায় না, কিন্তু বাঘ, সে জন্ম শিকারী। তার প্রত্যেক রোমকূপ হুঁশিয়ার। তার চলাচলে এতটুকু শব্দ নাই, তাই কখন নিঃশব্দে এসে পেছনে ল্যাচটা নাড়বে তার কোনো নোটিশই পাব না। দেহের সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠেছে। কখন সে মহামুহূর্ত আসবে তার সূত্র জানি না। পায়ের নিচে পুকুরের কিনারায় একটা জানোয়ার ছুটে যাওয়ার শব্দ শোনা গেল। সঙ্গীর হাতে বোঝাই বন্দুকটা। সে পুকুরের উত্তর দিকটায় কি নিরীক্ষণ করে দেখছে। ঝোপঝাড়ে ক্রমোন্নত হয়ে পাহাড়ের ঢালুতে মিশেছে। অন্ধকারে মনে হচ্ছে সারি সারি জানোয়ার ওত পেতে বসে আছে। কিন্তু সঙ্গীটা অত কি দেখছে? প্রশ্নের অবকাশ হয়নি। হঠাৎ কিসের একটা ভয়াবহ গম্ভীর আওয়াজ শুনে চমকে উঠেছি। আর একটা প্রাণীর আর্তনাদও শোনা গেল। তারপর একটা টানা দীর্ঘ গম্ভীর আওয়াজ, প্রথম আওয়াজের চেয়ে মৃদু। সঙ্গে আমার হাতটা শক্ত করে চেপে ধরতেই আবার চমকে উঠেছি। শুনিয়ে, নরমা দিন লড়াই করতা হ্যায়। বাঘ আর বাঘিনীতে যুদ্ধ? কোথায়? এ যে অতি নিকটেই। উত্তরের ওই প্রথম ঝোপটার আড়ালেই কি? আমার সঙ্গী তো সেই দিকেই তাকিয়ে কি দেখছিল। কিছুই দেখতে পাচ্ছি না যে। নাইবা দেখা গেল। এবারে জানোয়ার পেছনে নয়, শিকারীর সমস্ত সূর্য এবারে ফিরে এসেছে। রাইফেলটা ঝোপ লক্ষ্য করে বাগিয়ে ধরেছি। এতটুকু দেখতে পেলে মুহূর্ত বিলম্ব হবে না। আর একটা গম্ভীর আওয়াজ, লাউড স্পিকারে মুখ রেখে আওয়াজ করলে যেমন হয়, এ তেমনই। এবারে সঙ্গী তার ভুল বুঝেছে। আমার কানের কাছে মুখ রেখে বললে, বাঘ বাঘিনীর যুদ্ধ নয়, বাঘ সম্বর ধরেছে। আর্তনাদটা সেই সম্বরের। যেটা ডাকছে সেই ওই ধৃত সম্বরের সাথী। সাথী সম্বরটা ডেকেই চলেছে। তার আর্ত মেটালিক গম্ভীর আওয়াজ পাহাড়ে ঠেকে ছড়িয়ে পড়ছে। আমাদের ডান দিকে ঝোপটায় তখনও কি একটা তোলপাড় চলছে। বাঘের গলা থেকে মাঝে মাঝে যে টানা আওয়াজ বেরোচ্ছে, সে তার ভোজনের তৃপ্তির, না এই সাথী সম্বরের প্রতি শাসন? রাইফেলটা তখনও লক্ষ্য করে আছি। বাঘের দূরত্ব মাত্র 25-30 গজ। যদি ক্ষণিকের জন্য এতটুকু নজরে আসে, নূতন শিকারীর এ রোমাঞ্চকর অভিজ্ঞতা আর সাফল্য ফলাও করে বলবার অধিকার হবে। বহু দূরে বৃক্ষ শাখায় যে শিকারী বন্ধুরা হরিণের আশায় রাত জেগে বসে আছে, তারা আমাকে কি ভাষায় অভিনন্দন জানাবে? রাত প্রায় শেষ হয়ে আসছে। ঝোপঝাড়ের মাঝে মাঝে ফাঁকা জায়গায় অন্ধকার হালকা হয়েছে। বাঘ যদি দূরে সরে যায়, তবু আজ গুলি চালাতে দ্বিধা করব না। আমার সঙ্গীও উদগ্র। এই বর্বরটা আগে ফায়ার না করে এই ভয়। দুম দুম। কে বন্দুক ছুড়লে? আমি সঙ্গীর দিকে তাকিয়েছি। না, সে ফায়ার করেনি। সেও বিস্ময়ে আমাকে দেখছে। সম্বরটার আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। বুঝতে পারছি বন্দুকের শব্দে সেটা ছুটে পালিয়েছে। ঔদরিক বাঘের সে মহাভোজেরও বুঝি অবসান হল। আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। একটা অসতর্ক বন্দুকের আওয়াজে জবনিকা পতন। এবারে সঙ্গী বললে, গাদা বন্দুকের আওয়াজ। পাহাড়ি কোনো গ্রাম্য শিকারী গুলি ছুঁড়ে থাকবে। মাংসের লোভে এই অঞ্চলে ওরা ফসলের ক্ষেতের কাছে আড়াল তৈরি করে রাত কাটায়। বাঘের সাড়া পেয়ে শুয়োর হরিণ ছুটোছুটি করছিল। এগুলির লক্ষ্য তারাই। নিকটেই আমাদেরই মতো কে নৈশ আসরে লুকিয়েছিল, আমরা তার বাষ্পটুকুও জানতে পাইনি। যাক, সব খতম।
অন্যান্য বহু রজনীর ব্যর্থতার মতো আজও শ্রান্ত আর নিদ্রাশ্লথ দেহটাকে টেনে ক্যাম্পে ফিরে এসেছি। সন্ধ্যার দিকটাতেই এই বনাঞ্চলে অন্ধকার গাঢ় হয়েছে। সংকীর্ণ কাঁচা রাস্তার দুই পাশেই নাতি উচ্চ জঙ্গল। দূর থেকেই একটি দীপশিখা নজরে আসছিল। মোটর থামিয়ে দিতেই দেখলাম ডান দিকে একখানি ছোট কুঁড়ে ঘর, ছোট্ট একখানি দোকান, বিক্রিয় দ্রব্য কিছু বাতাসা, মোমবাতি, বিড়ি ও দেশলাই। দোকানের লম্বা দাঁড়িয়ে আমি সন্দেহের চোখে তাকিয়ে দেখছি, ভবানী পাঠকের দোকান নাকি দস্যুদের সংবাদ আদান প্রদানের আউটপোস্ট। মাথার ওপরে ২ শতাধিক বছরের প্রাচীন বটবৃক্ষের শাখা প্রশাখা জটিলতা সৃষ্টি করেছে। দোকানের ক্ষীণ আলোকে কয়েক ধাপ সিঁড়ি দেখা যাচ্ছে। একটা পুরনো মসজিদও। পরে জেনেছি বহু প্রাচীন এই দরগায় যারা মানত করে আলো জ্বেলে দেয় দোকানে বিক্রিয় দ্রব্য তাদেরই জন্য। আমার পার্শ্বচর আমাকে জানিয়েছিল এই অঞ্চলে বাঘের দৌরাত্ম্যের অবধি নাই। গরু বাছুর প্রায় নিঃশেষ হয়েছে। মানুষের ওপর আক্রমণেরও খবর আছে। আমার এতটা বিশ্বাস হয় নাই, তাই শুধু শটগানটা নিয়ে বেরিয়ে পড়েছি। দোকানিকে প্রশ্ন করলাম, এ জঙ্গলে বাঘ আছে? সে জবাব দিলে, আছে বই কি, এখনই তো বাঘের ডাক শোনা গেল। আশ্চর্য, লোকটার মুখে কিছুমাত্র ভাবান্তর নাই। আমি আবার প্রশ্ন করলাম, বাঘ কোন দিকে ডাকছিল? উত্তর হলো, এই নিকটেই, গরু বাছুর তো বাঘের পেটেই গেল। শিকারে যাবেন এই রেতের বেলা? আমি বললাম, শিকার না হোক, এগিয়ে গেলে ডাক শুনতে পাবো? দোকানি বললেন, পাবেন না আবার, এখানে একটু বসলেই শুনতে পাবেন। আমি বললাম, ওদিকটায় যেতে পারবো না, রাস্তা তো চিনি নে। দোকানি, এই গায়ের রাস্তা ধরে এগিয়ে যান না। দোকানে একটা লোক 2 হাঁটুর ভিতরে মাথা লুকিয়ে শীতে আড়ষ্ট হয়ে বসেছিল, হাতের কাছে একটা নেভানো ল্যান্টার্ন। আমি তাকে বললাম, এই মিয়া, চলো না, আমাদের রাস্তা দেখিয়ে দেবে। লোকটা করজোরে নিবেদন করল, হুজুর, আমি গরিব। তার কথার অর্থ এই, আপনারা বড় লোক, মরে গেলে আপনাদের কিছু যায় আসে না। আমি গরিব, মরে গেলে আর বাঁচব না। আমি বললাম, ভয় কি, আমরা আগে থাকব, তুমি থেকো পেছনে, চলো, পয়সা পাবে। লোকটা সভয়ে আমাদের পিছু নিলে। তার হাতের লণ্ঠনের আলোটা উস্কে দিতেই আমি বললাম, আলো চলবে না, ওটা নিভিয়ে দাও, দরকার হলে টর্চ আছে। আমার কথা তার পছন্দ হলো না। খানিকটা এগিয়েই একখানা কুটিরের বাঁশের ঘেরার ভিতরে অদৃশ্য হলো। বলে গেল, এই ওখানটা থেকেই সেদিন এমনই সময়ে বাঘে গরু নিয়ে গেছে। আমি জানি, গোয়াল থেকে যে বাঘ গরু নিয়ে যায় সে বাঘ দুঃসাহসী। মানুষের চলাফেরার কায়দা কানুন ও অভ্যাস সম্পর্কে সে ওয়াকিবহাল। সরু রাস্তা, 2 পাশে নালা, 2 পাশের গাছপালা মাথার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমরা খুব সন্তর্পণে এগিয়ে চলেছি। হঠাৎ মোহনলাল থমকে দাঁড়িয়েছে। টর্চের আলোয় দেখলাম তার চোখ দুটো কোটর থেকে ঠিকরে বেরোচ্ছে। মুখে আওয়াজ হলো, বাঘ। আমিও বাঘের ডাক শুনতে পেয়েছি। মনে হচ্ছে বাঘ খুব বেশি দূরে নয়, হয়তো সে এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে চলেছে। ননিবাবু মুহূর্তে আমার হাতে বন্দুক দিয়েছে। আমাদের অপর সঙ্গী নানাবাবু, নানাবাবু কিশোর, ননি যুবক। আমার ওপরে এদের বিশ্বাস অপরিসীম। ইশারায় কথাবার্তায় নিষেধ জানিয়ে আমি এগিয়ে যেতে হুকুম দিলাম। নেপালিরা স্পষ্ট হুকুম পেলে নেতার আদেশ বিনা দ্বিধায় গ্রহণ করে, বাঙালির মতো তর্ক করে না। খানিকটা যেতেই আবার বাঘের আস্ফালন কানে এলো, এবারে আরও কাছে। অদূরে চাষিদের ঘরে ক্যানেস্তারা পেটানোর আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ ডান দিকের জঙ্গলে কি একটা বড় জানোয়ার অদৃশ্য হয়ে গেল। মোহনলাল অন্যদিকে টর্চের আলো ফেলছে। আমার হাত ধরে বললে, চলুন, ওদিকটা এক খরগোশ আছে। আমি চটে গিয়েছি, বেকুব, পেটুক কাহেকা, বাঘ খুঁজছি, খরগোশ মেরে কি হবে? রোজ মাংস না খেলে এই নেপালির ভোজনে তৃপ্তি নাই। টর্চ ফেলে জানোয়ারটা আর দেখা গেল না। খানিকটা দূরে আবার বাঘের সাড়া পেলাম। ঝোপঝাড়গুলো দেখা হচ্ছে, কিন্তু আমার সন্দেহ হলো
আজ মোহনলালই আমাকে চালিয়ে নিচ্ছে। সে যেন মতলব করেই বাঘের সম্ভাবিত জায়গাগুলো এড়িয়ে যাচ্ছে। সে রাত্রে বাঘের কোনো সন্ধান হলো না। পরদিন ভৃত্যদের কাছে শুনলাম মোহনলাল জানিয়েছে সাহেবকে সে কাল রাতে বাঘের মুখ থেকে বাঁচিয়ে এনেছে। বাঘ দেখা গিয়েছিল, কিন্তু শটগানে গুলি ছিল না, ছিল খরগোশ মারা কার্ট্রিজ। গুলি ছুড়লে আর রক্ষে ছিল না। মোহনলালের ওপরে ভার ছিল সঙ্গে নেওয়ার গুলিগুলো বেছে নেওয়া। সে নিজের বুদ্ধিতে ছররা গুলি সাথে নিয়েছিল। আমার কাছে সে কথাটি গোপন ছিল। আর একবার সংকল্প করলাম, নিজে সব আবশ্যকীয় সরঞ্জামগুলো না দেখে আর শিকারে বেরোব না। মোহনলালের ভয়ের হয়তো আরও একটা কারণ ছিল। হিংস্র জানোয়ার শিকারে যতবার সে বেরিয়েছে, ২-৪ জন অল্প বিস্তর বাঘের হাতে জখম হয়েছে, কেউ কেউ মারা গেছে। এই সব অভিযানের নেতা ছিলেন গুর্খা পল্টনের ইংরেজ সাহেব। গুর্খারা জঙ্গল ঘিরে বিট করত, আর সাহেব থাকতেন মাচায়, মদের নেশায় বিভোর। আমি মোহনলালের নূতন মনিব। পায়ে হেঁটে শিকারে বিপদের সম্ভাবনা ছিল প্রত্যেক মুহূর্তে। বিপদ ঘটলে আমি নিজে বাঁচব আর নিরস্ত্র মোহনলালকে বাঁচাবো, এই বিশ্বাসের তার কোনো সঙ্গত কারণ ছিল না। পরদিন রাইফেল, গান এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে বেরিয়েছি দিনের আলোয়। উদ্দেশ্য ছিল উপদ্রুত গ্রামবাসীদের জড়ো করে জঙ্গল তাড়িয়ে বাঘ বের করব। কৃতকার্য না হলে অপরাহ্নে বাঘের চলাচলের রাস্তা খুঁজে নিয়ে কিল বেঁধে মাচায় বসে বাঘের প্রতীক্ষা করব। কিন্তু বহু প্রয়াসেও গ্রামবাসীদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। জঙ্গল পেটাবার সাহস এদের নাই, তাই অজুহাত ছিল অসংখ্য। অজানা অরণ্যে আমাদের পথ ছিনিয়ে নেওয়া লোকও পাওয়া গেল না, তাই আমরা নিজেরাই জঙ্গল, বাঁশঝাড়, এদো পুকুরের পার খুঁজে দেখছি। কিন্তু ক্রোশের পর ক্রোশ বিস্তৃত অরণ্যে এই সন্ধান সম্পূর্ণ নিষ্ফল। তাই সন্ধ্যার দিকে একটা জায়গা বেছে নিয়ে কিল বেঁধে চেষ্টা হলো, কিন্তু বাঘের সন্ধান তো হলোই না। মশার উৎপাতে নিশ্চল হয়ে দীর্ঘ রাত জেগে বসে থাকা অসম্ভব মনে হলো। তবু আমাদের চেষ্টার বিরাম নেই। বাঘের সন্ধান চলল দিনের পর দিন। বাঘের অত্যাচারের সংবাদের অবধি ছিল না। কিন্তু আশ্চর্য এই, বাঘে গরু নিয়ে গেলে এরা বিলাপ করে, হা হুতাশ করে, কিন্তু আশেপাশের জঙ্গলগুলো খুঁজে দেখে না। বহু ব্যর্থতার পরে আমার সংকল্প হলো, জঙ্গলে জানোয়ার চলাচলের রাস্তা ধরে রাত্রে এই বাঘ খুঁজে বেড়াবো। বাঘ রাত্রে আহার্যের সন্ধানে বেরিয়ে আসে, তাই একদিন হয়তো তার মুখোমুখি হব। আর আমাদের চেষ্টা যদি সার্থক নাই হয়, বাঘ খুঁজে বেরোবার আনন্দ ও শিহরণ লাভ হবে প্রচুর। আমার ২-১ জন শিকারী বন্ধু এইরূপ জঙ্গল ঘুরে রাত্রে বাঘ সন্ধানের প্রয়াস থেকে নিবৃত্ত করতে চেষ্টা করলেন। ভয় আমারও ছিল, কিন্তু বাঘের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা ছিল দারুণ। সেদিন পৌষ সংক্রান্তি। ঘরে ঘরে শিশুদের পিঠে খাওয়ার কোলাহল। দিনের আলোককে আড়াল করে আছে গাঢ় কুয়াশা। এই কুয়াশার রসাভাস আমার বরদাস্ত হয় না। মনে জাগে বিদ্রোহ। বেরিয়ে পড়ব কোথায়? অপরাহ্নের কাজ ঘেঁষে এলেন ননীবাবু। চমৎকার! আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়েছি। ননী, এ বাদলা সন্ধ্যায় ঘরের কোণ আর ভালো লাগছে না। সত্যি, চলুন বেরিয়ে পড়ি। কোথায়? মাঠে, জঙ্গলে, ঘর ছেড়ে আর কোথাও? শিকারে? নিশ্চয়। মোহনলালকে ডাকবো? তাই করো। মহা উৎসাহে দ্রুত শিকারের পোশাক পরে নিলাম। আজকে গুলি ও অন্য সরঞ্জাম নিজের হাতেই গুছিয়েছি। মোটর থামল। আবার সেই দোকান ঘরের সামনে। সেখানে নিশ্চল বসে আছে সেই রহস্যময় দোকানি। আজও দোকানিকে বাঘের খবর জিজ্ঞাসা করছি। মাথা চুলকিয়ে দোকানি জবাব দিলে, বাঘ তো রয়েইছে, কখন কোথায় থাকে কি করে বলবো? আজকাল এদিকটায় তো কোনো হামলা শুনছি না। আমি বললাম, একজন লোক সঙ্গে দিতে পারো? আজ এই পূব দিকের জঙ্গলটা দেখব। রাস্তা জানা নেই। এই রাতে পথ হারিয়ে কোথায় বেঘরে ঘুরে বেড়াবো? দোকানি বললে, লোক পাবো কোথায়? রাতে বাঘের জঙ্গলে কেউ কি যেতে চায়? আমি মনে মনে বললাম, দিনেও কেউ যেতে চায় না। পূব দিকে যাওয়ার প্রস্তাবে মোহনলাল প্রবল আপত্তি জানালে। ওর আপত্তিতে আমার জিদ আরও বেড়ে গেল। শিকারে এই দিকটাই প্রশস্ত, এদিকেই বাঘ পাওয়া যাবে। মোহনলাল মিলিটারি ফ্যাশনে সেলাম জানিয়ে বললে, বহুত আচ্ছা।
ননীবাবু ছাড়া আজ তৃতীয় সঙ্গী জমির উদ্দিন, উৎসাহী যুবক। জঙ্গল ভ্রমণে শ্রান্তি নাই। খানিকটা এগিয়ে যেতেই সামনের রাস্তাটা অতিক্রম করে দেখা গেল একটা ছোট জানোয়ার ছুটে পালাচ্ছে ডান দিকে। বাঘের বাচ্চা না তো? জলপাইগুড়ির বাঘের কথা স্মরণ হলো। সেও এমনই রাস্তা ক্রস করে এসেছিল। আজ আর কাউকেই ক্ষমা নেই। বন্দুক তুলেই জানোয়ারের উপর ফায়ার করেছি। ছি, এটা একটা প্রকাণ্ড বন বেড়াল। মোহনলাল জানোয়ারটা কুড়িয়ে নিয়ে বললে, ভালোই হয়েছে, গেরস্তের মুরগি হাঁস আর বকরির বাচ্চাগুলো বেঁচে যাবে। আবার এগিয়ে চলেছি। মনের ভেতরে আমাদের সকলেরই একটা আশ্চর্য সিরিয়াসনেস এসেছে। একটা অপূর্ব অনুভূতি সমস্ত মন ছেয়ে ফেলেছে। এই বন্দুকের শব্দে আমার সংকল্পে আরও দৃঢ়তা এনেছে। মাংসপেশি আর স্নায়ুতে শিথিলতার লেশমাত্র নাই। মনে হচ্ছে আজ বাঘের সম্মুখীন হবে, কিন্তু কি তার পরিণাম জানি না। সকলেই নির্বাক, গম্ভীর। একবার মাত্র ননী কানের কাছে মুখ এগিয়ে আমাকে ফিসফিস করে বললে, আজ বাঘ নিশ্চয়ই মারা পড়বে। এই বুনো জানোয়ারটাও তো বাঘ হতে পারত। আমার মুখে জবাব ছিল না, কিন্তু অন্তর তার উচ্চারিত প্রতি বর্ণে সায় দিল। বাঘের মতো মানুষেরও বুঝি একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। যদি তাই না হবে, এই অনুভূতির অর্থ কি? এ জঙ্গলে আগে কখনো আসা হয়নি, তাই বারংবার রাস্তা ভুল হচ্ছে। এ ভুলের মধ্যেও কি একটা সম্ভাবনার ইঙ্গিত আছে। মোহনলাল বলছে, এই শীতের গোটার রাতেও জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা পাওয়া যাবে না। আমি মনে মনে ভাবছি, রাস্তা না পাই বাঘ তো পাব। এও সেই ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতি। মোহনলালের দারুণ অনিচ্ছার ভিতরে সেই একই অনুভূতির আভাস পাচ্ছি। জঙ্গলের মধ্যে দুখানা ছোট ঘর, ভিতর থেকে বন্ধ। দু চারবার ডাকের পরে সাড়া পেলাম। জমিরুদ্দিন বললে, এরা বাঘের ভয়ে দরজা বন্ধ করে আছে। রাস্তা দেখানো দূরের কথা, এরা বাঘের ভয়ে ঘরের বার হবে না। গৃহস্থ বললে যে তার অসুখ করেছে। আমি জিজ্ঞাসা করলাম, এদিকে বাঘের ডাক শুনতে পাও? ঘরের ভিতরের লোকটা বললে, বাঘের খবর জানি নে, হয়তো বাঘের খবর জানালে তাকে বাঘে খাবে। আমি আবার বললাম, তোমাদের গরু বাছুর বাঘে মারে না? উত্তর হলো, আমার গরু নেই। আমি বিরক্ত হয়ে বললাম, এগিয়ে চলো, এরা বেকুব। গোষ্ঠী শুদ্ধ বাঘের পেটে ঢুকলেও এরা হাত পা ছুড়বে না। জারটাই পচে গেছে। সব কেঁচো, মারালেও চেঁচায় না, নিঃশব্দে মরে। সামনেই বাঁশঝাড়, ফুলঝুরি আর শিয়াল কাটা গাছের অন্ধকার ভরা জঙ্গল পরস্পর ঠাসাঠাসি করে রাস্তাটাকে দুর্গম করে রেখেছে। হঠাৎ মোহনলালের টর্চটা নিভে গেছে। মুখ থেকে আওয়াজ বেরিয়েছে, ভাপ। আমার মনে হলো মোহনলালের সামনেই বাঘ। একটা গর্জনের শব্দের খানিকটা আমারও কানে এসেছে। আমি হুকুম করলাম, টর্চ দেখাও। টর্চের আলোতে দেখলাম সামনে কিছু নাই, কিন্তু দূরে আবার সেই বাঘের আওয়াজ। খানিক পরে মোহনলাল বললে, বাঘ প্রায় 1 মাইল দূরে হবে। আমি তাকে ঠেলে দিয়ে বললাম, চলো না, এইদিকেই এগিয়ে চলো, জোরে চলো। মুখের দুপাটির দাঁত দৃঢ় সংবদ্ধ। দ্রুত এগিয়ে চলেছি। একটা অদৃশ্য শক্তি আমাদের সামনের দিকে তাড়া করে নিয়ে যাচ্ছে। কতটা রাস্তায় এগিয়েছি তার হিসাব নেই। দুই দিকে গভীর জঙ্গল, ডান দিকে একটা সুড়ঙ্গ পথ। আমরা দাঁড়িয়েছি একটা নালার ভিতরে। নালাটা অন্ধকার ও অরণ্যে জটিল। মোহনলালের মুখে আবার সেই ভীতি জড়িত শব্দ। এবারে বাঘের ডাক স্পষ্ট। হয়তো বাঘ তার সঙ্গিনীকে খুঁজছে। সামনে একটা অনুচ্চ পাহাড়ের মতো দেখা যাচ্ছে। মোহনলালকে জোরে ঠেলে দিয়ে ওপরে চড়ে যাচ্ছি। উপরে একটা সমতল ভূমি, চোর কাটায় আচ্ছন্ন। মোহনলালকে বলছি, বার, কোনো ভয় নেই। মোহনলালের কাছে আমার হুকুমের মূল্য অপরিসীম, আমার আশ্বাসবাণীর কোনো মূল্য নাই। 30 বছর সে সশস্ত্র পুলিশ বাহিনীতে কাজ করে ইংরেজ অফিসারের শিকারে অংশ নিয়েছে। প্রত্যেক শিকারে বিপদ ঘটেছে। সে সকল শিকার হতো দিনের আলোকে। তার হাতে থাকতো রাইফেল। আজ তার হাতে অস্ত্র নেই, আছে একটা টর্চ। এক খেয়ালি মনে তাকে চালিয়ে নিচ্ছে। কিন্তু মিলিটারি শিক্ষায় কমান্ডের মূল্য সে জানে। যদি অন্ধকার ঝোপঝাড় থেকে বাঘ ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়ে,
তখন মনিবের আশ্বাসবাণী কাজে আসবে না, কিন্তু সে চলেছে, দ্বিধাহীন ডিসিপ্লিনড সৈনিক। মাথার টুপির পশ্চাৎভাগ থেকে ঝুলছে একটা বেনি পৃষ্ঠদেশে, সাপের মতো। এর বলিষ্ঠ বাহু, দেহ গঠন ও দৃপ্ত পদক্ষেপে মনে হচ্ছে প্রয়োজন উপস্থিত হলে এ লড়াই করবে হাতে পায়ে, ডুয়েল। ফাঁকা ময়দানের চতুর্দিকে দুর্ভেদ্য জঙ্গল, টর্চের আলোকে কিছুই দেখা যায় না। ময়দানটা প্রায় অতিক্রম করেছি, হঠাৎ মোহনলাল পেছন দিকে একবার টর্চের আলো ফেলেছে। মুহূর্তে তার গতি রুদ্ধ হল, টর্চ শুদ্ধ, হাতখানা কাঁপছে থরথর করে। শব্দহীন ভাষায় মুখে বলছে, বাঘ। আমাদের পেছনে মাত্র ২০ গজ দূরে চলেছে বিরাট কলেবর হেলে দুলে। টর্চের আলোয় সে সম্পূর্ণ ভ্রুক্ষেপহীন। মানুষের সান্নিধ্যে সংকোচের চিহ্নমাত্র নাই। এক মুহূর্তে ননি আমার প্রসারিত হাতে বন্দুক তুলে দিয়েছে। নিমেষে আমার বন্দুক গর্জন করেছে, গুরুম। বাঘ পড়ে গেছে। আবার ফায়ার করেছি, বাঘ শিকারের অলঙ্ঘ রীতি। জমিরুদ্দিন চিৎকার তুলেছে, বাঘ পড়েছে। আমার হুকুম হলো, খবরদার, এক পাও এগিয়েও না, ঢিল কুড়িয়ে নাও। খানিক পরে বন্দুক বাগিয়ে এগোচ্ছি। ঢিলের আঘাতে বাঘ নড়ছে না, তবু হুঁশিয়ার হয়ে এগোতে হবে। সামনেই পড়ে আছে বাঘের বিরাট দেহ। এই জঙ্গলে আর একটা পর্যটনের কথা বলছি। সেদিন শনিবার, অমাবস্যা। ক্রোশের পর ক্রোশ ব্যাপে অরণ্যরাশি অন্ধকারে একসা হয়ে আছে। অমাবস্যার রাতে বাঘ নাকি ক্ষেপে যায়। সে গর্জন করে পশু হত্যা করে, উদ্ভ্রান্তের মতো বিচরণ করে অরণ্যময় বাঘিনীর সন্ধানে। অসম্ভব নয়। ঋতুর পরিবর্তন জানাচ্ছে আরণ্য প্রকৃতি। দিনের আলোকে এই পরিবর্তন লক্ষ্য করেছি। রাত্রে সে রূপের চিহ্ন মাত্র নাই। চতুর্দিকে শুধু অন্ধকারের রাশি। কয়েক রোজ জঙ্গল পর্যটন করেছি বাঘ খুঁজে। অন্ধকার মুখ অরণ্য তার কোনো সন্ধান দিলে না। মধ্য রজনী, চতুর্দিক নিস্তব্ধ। শ্রান্ত দেহে খানিকটা পথ চলে এসে গাড়িতে আশ্রয় নিয়েছি। গাড়িতে ফিরে যেতে হবে 10 মাইল রাস্তা। সোফার গাড়িতে স্পিড দিয়েছে, 8 সিলিন্ডার V8 ফোর্ড। আমার চোখ অর্ধনিমিলিত, সমস্ত ইন্দ্রিয়ে শ্রান্তির শেষ নাই। পাশে চুপ করে বসে আছে ভ্রাতুষ্পুত্রদ্বয়, নির্মল ও কমল। গাড়ি কি 70 মাইল বেগে ছুটেছে? টেলিগ্রাফ পোস্টগুলো একটার পর একটা বিদ্যুৎ বেগে অদৃশ্য হচ্ছে। চেঁচিয়ে উঠলাম, ড্রাইভার সাবধান, আসতে চলো। একবার গাড়ির বেগ খানিকটা কমে গেল, আবার ছুটেছে সে নক্ষত্র বেগে। থামিয়ে দেওয়ার আর অবকাশ হলো না। সামনের আলোর স্তম্ভ আর একটা ফুলের বাগানের লৌহ স্তম্ভে আছড়ে পড়ে গাড়ি লাফিয়ে উঠেছে আকাশে। তারপর মুহূর্তে কি হলো, একটা ওলট পালট খেয়ে মরার মতো পড়ে আছি অন্ধকার মোটরের ভিতরে বন্দি। গাড়ির চাকা গেছে আকাশের দিকে, হুড ভেঙে শুয়েছে মাটিতে। গাড়ির দরজাগুলো জ্যাম হয়ে গেছে। বুকে একটা দারুণ ব্যথা, দেহের উপরে কিসের বোঝা। একটা জানালার একটুখানি ফাঁক ছিল, অতি সামান্য। অতি কষ্টে সেই পথে বেরিয়ে এলাম ভ্রাতুষ্পুত্রদের কাতর আহ্বানে। আশ্চর্য, তাদের আঘাত যৎ সামান্য। আমার বুকের 2টো পাজরার হাড় ভেঙেছে। ভাবছি ডাক্তার চৌধুরীকে পাটনাতে খবরটা দেব। সদরূপম কালুকে তার করে দেওয়া হলো। পাটনাতে পরদিন তার এলো চৌধুরীর কাছ থেকে। শিকার থেকে মোটরে ফেরার পথে মিলিটারি ট্রাকের ধাক্কায় চৌধুরীর ডান হাতের কনুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে হাসপাতালে। অপারেশনের পরে হুঁশ হলে আমার খবর পেয়ে তার দিয়েছে। তারপরে দুপক্ষের আশ্বাস দেওয়া চলল টেলিগ্রামে। আমার পাজরার হাড় কোনো রকমে জোড়া লাগলো। চৌধুরীর কনুই আর ঠিক হয় না। চলল এরোপ্লেনে বিলেত। সেখানেও সংশোধন হলো না। বিলেত থেকে এয়ারে ছুটল আমেরিকা। আমেরিকা থেকে বহুদিন পরে কনুইটা মেরামত করে এনেছে। বন্ধুত্ব দুজনকে আবার কোথায় নিয়ে যাবে তাই ভাবছি।